আমার মা দেখতে খুবই সুন্দর। মা নিজের শরীরের যথেষ্ট যত্ন নেন। সাধারণত গ্রামের মহিলারা শাড়ি পরেন, তবে মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন। তাকে এখনও কম বয়সী মনে হয়, কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন। মায়ের লম্বা চুল এবং মুখে সব সময় হাসি লেগে থাকে। আমি ঘরের একমাত্র ছেলে, তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি। আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ে এবং খুবই দুষ্টু। আমি আরিয়ান। এই গল্পটি আমার পরিবারের কথা। এখানে আমি আমার মা বাবা এবং ছোট বোন তানিয়ার সাথে একসঙ্গে থাকি। বাবার নাম বিবেক। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মায়ের নাম আরশি। তিনি ঘরের সব কাজকর্ম সামলান। আমরা একটি ছোট্ট গ্রামে থাকি, তবে মা বাবা দুজনেই শিক্ষিত, তাই আমাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা। মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতো সাধারণ জীবনযাপন করেন, তবুও তিনি আধুনিক মানসিকতার। বন্ধুরা, আজকের গল্পটি খুবই স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্পটি শুরু হয় যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গিয়েছিল এবং গরমের ছুটি চলছিল। আমার বোন নানির বাড়িতে গিয়েছিল, কিন্তু আমি বাড়িতেই থাকতে চেয়েছিলাম, কারণ কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না। বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ সামলাতেন। একদিনের কথা, আমি আমার ঘরে বসে লাফ দিয়ে গেম খেলছিলাম। সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল, তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন। সেদিন মা একটি হালকা ঘাগরা পরেছিলেন, যা তাকে খুবই সুন্দর লাগছিল। ঘরে তখন কেউ ছিল না, তাই তিনি ওড়না নেননি। মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন, এরপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে। আমি তখন বিছানায় বসে গেম খেলায় মগ্ন ছিলাম। মা যখন ঘরে ঢুকলেন, আমার মনোযোগ তার দিকে চলে গেল। আমি দেখলাম মা কত মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন। তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন, তখন তার চুলগুলো মুখের সামনে এসে পড়ছিল। আমি নীরবে তাকিয়ে রইলাম। মা একবারও আমার দিকে তাকালেন না, শুধু নিজের কাজে মনোযোগ দিয়েছিলেন। আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, তবে আমি তাতে তেমন গুরুত্ব দেইনি। মা যখন সামনের দিকে ঝুঁকলেন, তখন আমি লক্ষ্য করলাম তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল, কিন্তু তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমার বোন তখন নানির বাড়িতে। আমি বাড়িতেই ছিলাম, আর বাবা তার কাজের জন্য বাইরে। মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, শোনো তো, একটু উঠে বিছানা চাদরটা ঠিক করে দাও। ঠিকঠাক করে নাও, তারপর তোমার গেম খেলো। আমি তাড়াতাড়ি অন্যদিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমে চলে গেলাম। বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে লাগলো। ভাবতে লাগলাম হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন। আমি একটু ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আবার ঘরে ফিরে এলাম, কিন্তু তখন আর মোবাইল গেমে মন বসাতে পারছিলাম না। মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটি খুলে দেখলাম। সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল, যার মধ্যে একটি গল্প মা ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা। কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম। সেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেছিল। গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে লাগলো। আমি ভাবলাম আমিও মায়ের জন্য কিছু বিশেষ করতে পারি। কিছুক্ষণ পরে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত। আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম। তিনি রান্নায় পুরো মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ফিরে দাঁড়িয়েছিলেন। তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল, তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছিল। দেখে মনে হচ্ছিল তিনি আন্তরিকতার সাথে কাজটা করছেন। হঠাৎ মা পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, কিরে আরিয়ান, কি হলো?
কি দেখছিস? আমি কিছুটা হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম, কিছু না মা, আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছো। এটা শুনে মা খুব খুশি হলেন, তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ বাবা, এসব তো করতে হয়, তবে তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয়। তারপর মা মুচকি হেসে বললেন, কিছু বছরের মধ্যেই তো তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে। মা এটা বলতেই হাসতে শুরু করলেন, আর তার হাসি আমার মনটাকে ভরিয়ে দিল। এরপর আমি আবার নিজের কাজে মন দিলাম। আমি বেডরুমে চলে গেলাম আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগলো। ভাবছিলাম মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম। এই ভাবনায় কয়েকটা দিন কেটে গেল। এক পর্যায়ে উপলব্ধি করলাম শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয়, কিছু একটা পরিকল্পনা করতে হবে। এই ভাবনাগুলোর মধ্য দিয়ে সন্ধ্যা গড়িয়ে গেল, আর ঠিক তখনই বাবা অফিস থেকে ফিরে জানালেন যে তাকে 10 দিনের জন্য কাজের কারণে বিদেশে যেতে হবে। এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হলো। যদি বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। 3 দিনের মধ্যেই বাবার যাত্রা ছিল, আর আমি ঠিক করেছিলাম যে এই 10 দিনের মধ্যেই যা করার করতে হবে, কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না। পরের দিন মঙ্গলবার ছিল, বাবা বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই কিছু কেনাকাটার জন্য মা ও বাবা শপিংয়ে যাওয়ার পরিকল্পনা করলেন। বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন, তুই আসবি? আমি না বলে দিলাম আর বললাম, তোমরা যাও, আমি মোবাইলে গেম খেলবো। বাসা থেকে তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে সরাসরি তাদের বেডরুমে গেলাম। আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম, যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎ মায়ের লিপস্টিক আর ব্রাশে চোখ পড়ল। আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম। তার মধ্যে একটা লাল রঙের ওয়ান পিস ড্রেস ছিল। দেখে ভাবতে লাগলাম মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে। কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম। তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম, শুধু ভাবা নয়, কিছু একটা করতেই হবে। সব কিছু গুছিয়ে রেখে হল ঘরে এসে টিভি দেখতে লাগলাম। ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরলেন এবং বসে পড়লেন। এইভাবেই সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে বাবা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সব কিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন। সকাল 8টায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন, আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাবার বাইরে কাজে যাওয়া আমাদের জন্য নতুন কিছু ছিল না, তাই সহজেই মানিয়ে নিলাম। মা তাড়াতাড়ি ওঠার কারণে এবং বাবার প্রস্তুতির জন্য ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি। সকাল প্রায় 9টার দিকে বাবা চলে যাওয়ার পর মা স্নান করতে গেলেন, আর আমি তখন হল ঘরে বসে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম, আরিয়ান, তোয়ালাটা এনে দাও তো, বাইরে রেখে এসেছি। আমি ততক্ষণে তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম। মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য। আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে আর তার হাত থেকে পানি পড়ছিল। ওই মুহূর্তে মা সত্যিই খুব সুন্দর লাগছিলেন। যখন তিনি তোয়ালে নিলেন তখন তিনি পাশের দিকে দাঁড়িয়েছিলেন, ফলে সূর্যের আলোয় তার শরীরের কিছু অংশে পড়ে পানির ফোঁটা ঝলমল করছিল। মুহূর্তটি খুবই সাধারণ ছিল, তবুও আমি একটু থমকে গিয়েছিলাম। নিজেকে সামলে নিয়ে আবার হল ঘরে ফিরে টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর মা তোয়ালে পেঁচিয়ে হল ঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলেন। আমি চুপচাপ পেছন থেকে তাকিয়ে রইলাম। মাথার চুলে হাত বুলিয়ে তিনি চুল শুকাচ্ছিলেন। হয়তো এটা তার জন্য সাধারণ কাজ ছিল, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে তার নির্ভরতা অন্যরকম মনে হচ্ছিল। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি সব সময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো? মা অবাক হয়ে বললেন, কেন, এতে কি কোনো সমস্যা আছে নাকি? আমি তো যা ভালো লাগে সেটাই পরি। আমি মৃদু হেসে বললাম, না মা, তুমি কাল যখন জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল, তাই বললাম। মা হেসে বললেন, আরে বোকা, বাড়িতে তো সাধারণ পোশাকেই আরাম পাওয়া যায়, বাইরে গেলে তখন জিন্স আর টপ পরি। আমি বললাম, আসলে মা, যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানের পোশাকগুলো পরো তখন একটু বেশি বয়সী দেখায়। মা আবার হেসে বললেন,
জানিস রে, এখন আর এসব ভাবার দরকার নেই। যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি। আর তোর মতো একটা আলসে ছেলে আর পায়েলের মতো সুন্দর মেয়ে আছে, আর কি চাই। মা এতটুকু বলেই জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে। মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন, তখন আমার মন ভালো লাগলো এবং একটু রাগও হলো, কারণ মা আমার কথাটা ধরেই ফেলেছিলেন। তবে আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম, কারণ মা পুরোপুরি নিজেকে আর একবার সাজিয়ে ফেলেছেন। মা হল ঘরে এসে বললেন, এখন কেমন লাগছে আমাকে? আমি অবাক হয়ে বললাম, এখন তো তোমাকে ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছে। মা হাসতে হাসতে বললেন, আরে পাগল, তোর আর আমার মধ্যে 20 বছরের পার্থক্য। আমি কিভাবে তোর বয়সের হতে পারি? আমি তখন কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তবে কিছু তো বলতে হবে, তাই বললাম, আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি, কিন্তু বাইরের লোকেরা তো জানে না। যদি আমরা একসঙ্গে বাইরে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য। মা উৎসুক হয়ে বললেন, আচ্ছা আরও বলো, তোর মুখে শুনতে চাই। আমি হেসে বললাম, না মা, তুমি রেগে যাবে, তাই আর কিচ্ছু বলছি না। মা বললেন, আমি কি কখনো তোর উপরে রেগে গেছি? আমি জানি আমার ছেলে কখনো ভুল কিছু করবে না। এবার তাড়াতাড়ি বল, কি বলতে চাস? তখন আমি বললাম, যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই সবাই ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু তোমার গলায় মঙ্গলসূত্র থাকলে তো কেউ হয়তো আমাদের স্বামী স্ত্রীও ভাবতে পারে। আমার এই কথা শুনে মা জোরে জোরে হেসে উঠলেন। তারপর হাসতে হাসতে বললেন, তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস। মা বললেন, এত ছোট একটা ব্যাপারে কেন আমি রাগ করব? তারপর মা আবার হেসে উঠলেন। আমি বললাম, মা এত হাসছো কেন? কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হেসে উঠলেন। আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম, আর মা তখন হেসে চলে গেলেন। আমি আবার হল ঘরে বসে ভাবতে লাগলাম, ঠিক আছে, শুরু তো হলো, কিন্তু কাজ এখনও অনেক বাকি। মা খুবই সংস্কারী মানুষ, আর আমি কখনো তাকে এমন কোনো কিছুর অভাব অনুভব করতে দেখিনি। মা ও বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা খুবই সুখী। এরপর কিছুক্ষণ পর আমি মায়ের কাছে গেলাম। মা তখন রান্নাঘরের কাজ করছিলেন। আমি গিয়ে বললাম, মা, তোমার কি প্রতিদিন এসব কাজ করতে করতে বোরিং লাগে না? মা হেসে বললেন, না রে বাবা, যখন কাজের বুয়া আসে তখন আমি একটু আরাম পাই। তখন বললাম, মা, এখন তো আমার ছুটির দিন চলছে আর আমি ভীষণ বোরিং ফিল করছি। মা মুচকি হেসে বললেন, তাহলে কি করা যায় বল দেখি, কোথাও বেড়াতে যাব আমরা দুজনে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই যাব, তবে বাবা ফিরলে তখনই যাব। মা বললেন, তুমি এখন কি করবে? আমি বললাম, আমার একটা মজার খেলা জানা আছে, যদি তোমার আপত্তি না থাকে তবে খেলতে পারি। মা বললেন, ল্যাপটপে গেম খেলার তো কোনো আগ্রহ নেই আমার, অন্য কিছু বলো। আমি হেসে বললাম, না মা, লাগবে না। মা বললেন, ও আচ্ছা ঠিক আছে, কোন খেলা? আমি বললাম, ট্রুথ অর ডেয়ার। মা হেসে বললেন, ঠিক আছে, তবে আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও, তারপর খেলবো। আমি বললাম, ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি রুমে গিয়ে অপেক্ষা করছি। কাজ হলে আমাকে ডেকে নিও। এ কথা বলে হাসি মুখে তাকে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম। কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসে বললেন, তাহলে কিভাবে খেলাটা শুরু করব? আমি হেসে বললাম, তোমার পছন্দ ট্রুথ নাকি ডেয়ার? মা চিন্তা করে বললেন, ট্রুথ। তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম, বিয়ের আগে কি আপনার বিশেষ কোনো বন্ধু ছিল? আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বললেন, এ কেমন প্রশ্ন করলে আরিয়ান? আমি হাসতে হাসতে বললাম, এটাই তো আমার প্রশ্ন মা, আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন, তাই উত্তর দিতে হবে। মা একটু হেসে বললেন, হ্যাঁ ছিল, আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না। এরপর আমি বললাম, ঠিক আছে মা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন। আমি ট্রুথ নেব। মা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি একটু হাসি দিয়ে বললাম, হ্যাঁ আছে, সে তো আমার সামনে বসে আছে। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বললেন, এই ধরনের কথা বলাটা ঠিক না, আমি তোমার মা। মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল, কারণ মা সব সময় সিরিয়াস থাকেন। আমি মজা করে বললাম, তুমি কেন সব সময় এত সিরিয়াস হয়ে যাও? আমি তো শুধু মজা করেছি। তিনি একটু হেসে মাথা নাড়লেন।
এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? মা কিছুক্ষণ ভেবে বললেন, ট্রুথ। আমি জিজ্ঞেস করলাম, তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার? মা একটু বিরক্ত হয়ে বললেন, এই ধরনের প্রশ্ন ভালো নয়, আমাদের খেলা এখানেই থামানো উচিত। আমি বললাম, আমরা তো খুব ভালো বন্ধু এবং বন্ধুরা একে অপরের সাথে সব কিছু শেয়ার করে। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কিছু বলবে। তিনি কিছুক্ষণ ভেবে বলেন, কিছু প্রশ্ন ব্যক্তিগত হয় আর সেগুলো শেয়ার করা ঠিক নয়। আমি হেসে বললাম, কিন্তু আমরা তো শুধু মজা করছি, এতে তো কিছুই হবে না। আমাদের বিশ্বাস তো একে অপরের উপরে আছে। মা বললেন, এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না আরিয়ান। তখন আমি বললাম, যদি এসব শেখানো না হয় তাহলে এসব জানার দরকার নেই আমার। মা আবার বললেন, তুমি সব জানার অধিকার রাখো, কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছো। তুমি তোমার মায়ের কাছে এই প্রশ্নগুলো করছো। আমি বললাম, মা তুমি জানো আমার খুব বেশি বন্ধু নেই আর কোনো বান্ধবীও নেই, তাই আমি তোমার সাথেই সব কথা বলি। মায়ের মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা গেল, কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধুও ছিল না। মা বুঝতে পারলেন যে আমি সহজে হাল ছাড়ব না, তাই বললেন, ঠিক আছে, আমাদের সময়ও মজার কিছু করতাম। একটা ঘটনা বেশ মজার ছিল। আমি হেসে বললাম, মা এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নিলে কেন? মা হেসে উত্তর দিলেন, তুমি না সত্যিই অনেক কৌতূহলী। মা মুচকি হেসে বললেন, এবার তো খুশি হলে, তাই না? মা আবার বললেন, তাহলে এবার তুমি বলো, ট্রুথ নাকি ডেয়ার? আমি একটু ভেবে বললাম, ডেয়ার নেব। মা মুচকি হেসে বললেন, তাহলে বলো, তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখিয়েছো? আমি হেসে বললাম, না মা, তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম। মা মজার ছলে বললেন, এই তো একটু আগেই বললে আমি তোমার প্রিয় বন্ধু, আর এখন বলছো অন্য কেউ হলে প্রকাশ করবে। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তাহলে কি তোমার সাথে মজা করে কিছু বলতে পারি? মা হাসি মুখে বললেন, ঠিক আছে, মজার কিছু বলো। আমি বললাম, ঠিক আছে, গালের উপরে 9টি হাসির রেখা দিয়ে একটা মজার কথা শেয়ার করি। মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝলাম হয়তো একটু বেশি মজা করে ফেলেছি। মা সামান্য বিরক্ত হয়ে আমাকে কিছুটা শাসন করলেন। আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম। মায়ের মেজাজ কিছুটা স্বাভাবিক হলে আমি বললাম, ঠিক আছে মা, আর এমন কিছু বলবো না যাতে তোমার খারাপ লাগে। মা আমাকে মুচকি হেসে বললেন, এবার আর কোনো রকম মজা করো না। আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়ালাম। তারপর তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম, মজা করার সময়ও কিছু সীমা থাকা প্রয়োজন। মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। আর আমি বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব। মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখেছিলাম। তিনি আমাকে স্নেহের সাথে বললেন, আরিয়ান, কিছু মজা ঠিক আছে, কিন্তু মা ছেলের সম্পর্কেরও কিছু সীমা আছে। সেই সীমা অতিক্রম করা উচিত নয়। মায়ের কথা শুনে বুঝতে পারলাম আমার আচরণে মায়ের মনে কষ্ট পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিশ্রুতি দিলাম যে এমন কোনো মজা আর কখনো করব না যাতে আমাদের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়। মা আমার ক্ষমা গ্রহণ করলেন, আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আমি সব সময় তোমার বন্ধু থাকব, কিন্তু মনে রাখতে হবে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে আর কখনো কষ্ট দেব না। এরপর আমরা দুজনেই হাসি মুখে সাধারণ আলাপ শুরু করলাম। মা আমাকে পরামর্শ দিলেন যে আমার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত এবং জীবনের সম্পর্কগুলোর মর্যাদা ও সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এই কথোপকথন আমাকে শেখালো যে মজারও কিছু সীমা আছে এবং সম্পর্কগুলোতে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। শেষে আমরা একে অপরের সঙ্গে হাসি মুখে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শেষ করলাম এবং প্রতিজ্ঞা করলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা সবসময় অটুট থাকবে। গল্পটি আমাদের পরিবার ও সম্পর্কের মূল্য, সামাজিক আদর্শ এবং নৈতিকতার গুরুত্ব নিয়ে চিন্তা করার সুযোগ দেয়। এটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেও দেখা উচিত, কারণ সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে শেখায়।
গল্পের কেন্দ্রীয় চরিত্র আরিয়ান কিশোর বয়সের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে কিছু ভুল ধারণা পোষণ করতে শুরু করে। এই বয়সে এমন অনুভূতি আসা স্বাভাবিক হলেও সেগুলো নিয়ন্ত্রণ করা এবং সঠিক মূল্যবোধে পরিচালিত হওয়া অত্যন্ত জরুরি। বাবা মা আমাদের জীবনের ভিত্তি, তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা প্রয়োজন। আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিকতা এই বয়সে গুরুত্বপূর্ণ। সমাজ ও সংস্কৃতি আমাদের শেখায় চিন্তা ও অনুভূতির উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। ভুল পথে চললে জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ইতিবাচক পথে মনোযোগ দিয়ে সৃষ্টিশীল কাজ বা খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখা ভালো। এই গল্পটি আমাদের সতর্ক করে যে মূল্যবোধ ও নৈতিকতা মেনে চলা প্রয়োজন, কারণ ভুল চিন্তা ও আচরণ আমাদের এবং আমাদের পরিবার ও সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সাথে পবিত্র সম্পর্ক বজায় রাখা আমাদের দায়িত্ব। কোনো সম্পর্কের মধ্যে আত্মসম্মান বা অনৈতিক আচরণ প্রবেশ করলে তা পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সাথে খোলামেলা ও সহানুভূতিপূর্ণভাবে কথা বলা, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজে কী ধরনের সিনেমা বা বিষয়বস্তু শিশু কিশোরদের সামনে তুলে ধরা হয়। অনৈতিক বিষয়বস্তু সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই অভিভাবক ও সমাজকে সচেতন থাকতে হবে যাতে শিশুদের সামনে সঠিক বিষয়বস্তু উপস্থাপিত হয়। গল্পটি আমাদের শেখায় যে পরিবারের প্রতি সম্মান এবং শ্রদ্ধা সমাজের ভিত্তি। যদি কোনো সম্পর্কের মধ্যে অসম্মান আসে তাহলে তা পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গল্পটির শেষ অংশ আমাদের প্রেরণা যোগায় যে পরিবারের সাথে সুস্থ সম্পর্ক এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখা কতটা জরুরি। গল্পটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।